2024 সালের এই শেষ দিনটাতে আমি আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি আমার সকল ভাই বোনদের অপূর্ণ স্বপ্ন, অপূর্ণ কাজ এবং ব্যর্থতা সকলগুলো যাতে ধুয়ে মুছে চলে যায়, সবগুলো যাতে পূর্ণতা পায় 2025 সালে। এবং আমার সকল ভাই বোনদের যত সমস্যা আছে, তাদের জীবনের যত জটিলতা আছে, সবগুলো যাতে 2025 সালে একদম সমাধান হয়ে যায়। 2024 সালকে অনেক অনেক ভালোবাসা দিয়ে বিদায় করছি, সঙ্গে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি 2025 সালকে। 2025 সাল তুমি সকলের জন্য সুখ এবং শান্তি বয়ে নিয়ে আসো, এই আশা এবং দোয়ায় শুরু করছি আমার আজকের ব্লগ। আজকের ব্লগটি আমি শুরু করলাম সুন্দর একটি বাজার দিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন না কেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সকলের ভালোবাসায় পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল শুরু করে দিলাম বাজার নিয়ে। ঘরের মধ্যে অনেকগুলো জিনিস ছিল না, এর জন্য ওর বাবাকে কানের সামনে যে ঘ্যানর প্যানর করে করে বললাম যে এইগুলো জিনিস নাই, নিয়ে আসো। তো ওর বাবা নিয়ে আসছে। তারপরে আমি সুন্দর মতো আজকে মিষ্টি কুমড়ার ভাজি করে নিয়েছি, আর এটা হচ্ছে আমি রুটি দিয়ে খাবো। তো আমি যে রুটি ভাজতে ভাজতে কিছু কথা বলি। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার একটা প্রবলেম হয়েছিল শনিবার দিন রাতে। তো আমার অনেক আপুরা, অনেক কিউট কিউট আপুরা আমার জন্য দোয়া করেছেন। আমি সত্যি আপনাদের কাছে অনেক 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 ঋণী। আর কিছু কিছু আপুরা মানে কিছু বলতে 2 থেকে 3 জন আপু হবে যারা বলেছেন যে তুমি শেয়ার করো না, তুমি শেয়ার করলেও আমি শুনবো না। এর মধ্যে রুমা আপু আছে, তারপরে আয়শা জাহান আপু আছে, তারা শুনতে চাচ্ছে না। এছাড়া প্রত্যেকটা আপুই আমার গল্পটা শুনতে চাচ্ছে। আসলে এটা গল্প না, আমি আল্লাহর কসম করে বলি এটা কোনো গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়া এক কঠিন অদ্ভুত একটা ঘটনা, যেটা আমি আসলে কারোর সঙ্গে শেয়ার করতে চাইনি, কিন্তু আমার সকল আপুরা শেয়ার চাচ্ছেন, যার কারণে আমি শেয়ার করতে আজকে বাধ্যই হলাম। এই তো আমি নাস্তা বানিয়ে সুন্দর মতো, আর ইয়েগুলো তো দেখিয়ে দিলাম ফুটবলের মতো এক একটা ফুলে ফুলে গেছে রুটিগুলো। আসলে এই রুটিগুলো ফোলার পিছনে কারণ হচ্ছে এই যে বছরের শেষ বছরটাকে বিদায় দেওয়ার জন্য সে ফুলে যাচ্ছে। আর আজকে দুপুরে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে মটর শিম। আমরা বলি মটর শিম, মানে যে শিমের বিচিগুলো অনেক বড় বড় হয়, আর নতুন আলু, সিম এবং আলু দিয়ে সুন্দর করে তরকারিটা রান্না করব। সঙ্গে ব্লেন্ডার একটা ভর্তা করব, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার শুকলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে। এটা তো আমরা মোটামুটি সবাই করতে পারি ভর্তা, এর জন্য ভর্তা রেসিপিটা আর দিচ্ছি না আজকে। তো এই রান্না করতে করতে আমি শুরু করলাম আমার সেই গল্প। আর আমি আল্লাহর কসম করে বলছি এটা কোনো গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়া এক কঠিন মুহূর্ত, যেটা আমি চাচ্ছি আমার সকল ভাই বোনদের সঙ্গে শেয়ার করতে। মূলত ঘটনা শুরু হয়েছিল শনিবার দিন দুপুরে। আমি কাপড় সব ধুয়ে দিয়েছিলাম ছাদে। তো রাত 1:30 বাজে আমি প্রায় 2:30 পর্যন্ত আপুদের ভিডিও দেখেছি, আপু ভাইদের ভিডিও দেখেছি। যাদের যাদের ভিডিও দেখেছি তারা তো জানেনি আমি কত রাত পর্যন্ত আপনাদের ভিডিও দেখেছি। আর প্রায় রাত 1:30 বাজে যখন আমি বেড রেডি করছিলাম ঘুমানোর জন্য, তখন কিন্তু আমার হঠাৎ করে মনে পড়ে যে আমি ছাদে মশারি রেখে এসেছি, মানে কাপড় ছাদে রয়ে গেছে। তো ওর বাবাকে বললাম যে ছাদে তো মশারি রয়ে গেছে, মশারি লাগবে। তো ওর বাবা মশারি এনে দিয়েছে আমার। তো আমি যেহেতু প্রায় 2:30 পর্যন্ত ভিডিও দেখছিলাম, তো আমি কিন্তু ওই মশারি যখন টাঙাচ্ছিলাম প্রায় তখন 1:30টার উপরে বাজে, তখন কিন্তু আমি ভিডিও দেখছিলাম। তো ভিডিও দেখতে দেখতে মশারি টাঙাতে গিয়ে আমি হঠাৎ করে দেখি যে একটা ব্যাড স্মেল আসতেছে মশারি থেকে। মশারি আমি ধুয়ে দিয়েছি, সাবানের ঘ্রাণ আসবে, সেখানে সাবানের ঘ্রাণ না আসছে একটা অদ্ভুত ঘ্রাণটা হচ্ছে লাকড়ি চুলা রান্না করার পরে কোনো কাপড় যদি মাথার উপরে থাকে, মানে চুলার নিচে চুলার উপর যদি কাপড় থাকে, সেই কাপড় থেকে যেরকম একটা স্মেল আসবে, হুবহু লাকড়ি চুলার একটা পুরো একটা ঘ্রাণ পাচ্ছি আমি। তো আমি বললাম যে সমস্যা কোথায়, মানে ছাদে তো কেউ কখনো রান্না বান্না ওরকম করে না, তো মশারি থেকে এরকম গন্ধ আসতেছে কেন? তো স্মেলটা আমার কাছে খুবই খারাপ লাগছিল, খুবই পোড়া একটা ঘ্রাণ আসতেছিল মশারি থেকে। তো যাই হোক আমি তারপর টাঙাচ্ছিলাম, ওর বাবাকে ডাক দিয়েছি, ওর বাবা তো এক ডাকেই চলে গেছে। ওর বাবাকে বললাম যে দেখো মশারি থেকে কেমন ব্যাড স্মেল আসতেছে। তো ও বললো যে কিসের ঘ্রাণ পাচ্ছ তুমি? তো আমি বললাম যে পোড়া লাকড়ি চুলার গন্ধ পাচ্ছি। তো ওর বাবা আমাকে বলছে যে তোমার নাকে সমস্যা হয়েছে, নাক ঠিক করো, আর নয়তো নাক চেঞ্জ করো। তো কী আর বলবো। তো আমি মশারি টাঙিয়ে সুন্দর মতো আমি ঘুমোতে গিয়েছি। তো মোটামুটি আমি ঘুমোতে গেলেও আমার অনেকক্ষণ সময় লাগে ঘুমোতে, কিন্তু ওই দিন যেন ঘুমোতে কেমন যেন একটা টায়ার্ডনেস চলে আসছে আমার। মশারি টাঙানোর পরেই কেমন যেন একটা গা হাত ঝিমঝিম করে ঘুম পাচ্ছিল আমার, খুব ভীষণ ঘুম পাচ্ছিল, ঘুম আমি আটকাতে পারিনি। যার কারণে আমি সুন্দর মতোই কীভাবে যেন ভিডিও দেখতে দেখতেই কোন আপুর ভিডিও যেন দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছি অলরেডি। তো ঘটনার শুরু এই ঘুম থেকেই হয়েছে। যখন ঘুমছিলাম, ঘুমের মধ্যে আমি হঠাৎ করে স্বপ্ন দেখি। তো আমি এখন স্বপ্নের কাহিনীটা বলি, তাহলে বুঝতে পারবেন, কারণ স্বপ্নের পরে কী ঘটেছে তার সঙ্গে রিলেটেড হচ্ছে আমার এই স্বপ্ন।
হঠাৎ করে স্বপ্ন দেখি যে আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড খাটে বসে আছি। আমি স্পিডে বলছি যেহেতু সময় খুবই কম এবং অনেক লম্বা একটা কাহিনী, এর জন্য খুবই স্পিডে বলছি, আপনারা প্লিজ একটু বুঝে নেবেন। তো হঠাৎ করে দেখলাম যে গেট নক করতেছে, প্রায় 3:30 বাজে রাত, এটা কিন্তু স্বপ্নের কথা বলছি। তো 3:30 বাজে আমি গেটের সামনে যেতে না যেতেই একটা অদ্ভুত ভয়েস, এটা হচ্ছে আমার বড় ফুপু, উনি কিন্তু এখনও জীবিত, একটু অসুস্থ কিন্তু জীবিত। তো বড় ফুপুর ভয়েসটা একটু অন্যরকম ভয়ঙ্কর ধরনের একটা সাউন্ড, উনি আমাকে ডাক দিতেছে এবং গেট খুলতে বলতেছে। তো আমার তো মানে কি বলবো, আমার এখনই গার লোম দাঁড়িয়ে যাচ্ছে। তো বড় ফুপু তো এই 3:30 বাজে আসবে না কখনোই, এটা পসিবল না। তো আমি দৌড় দিয়ে খাটে চলে গিয়েছি এবং আমার হাজব্যান্ডকে বলতেছি যে দেখো বড় ফুপুর সাউন্ড আসতেছে, বড় ফুপু এত রাতে আসছে। তো আমার হাজব্যান্ড বলতেছে এটা বড় ফুপু হোক আর যেই হোক, গেট খোলা দরকার নেই মনা, এটা কিন্তু স্বপ্নের কথা বলছি, এটা কিন্তু বাস্তবে না। আগে আমি স্বপ্ন দেখেছি, তারপর যা ঘটনা ঘটার আমার সঙ্গে ঘটেছে। তো স্বপ্নের মধ্যে দেখলাম বড় ফুপু এসেছে। তো আমরা আর কেউ গেট খুলছি না, উনি নক করে একটু চুপ হয়েছিল, তারপরে হঠাৎ করে দেখি মানে আমি আসলে স্বপ্নটা মনেই করতে চাচ্ছি না। আর প্লিজ আমি স্বপ্ন বলার সময় কেউ কোনো কিছু মিন করবেন না, অন্তরে কোনো কিছু আনবেন না। আর আমি একটা কথা বলতে চাই, যারা যারা ভয় পান প্লিজ এখনই মোবাইলটাকে হয়তো বা আপনি আমার ভিডিওটাকে এখন অফ করে দেন, আদারওয়াইজ মিউট করে দেন। কারণ আমি এখন যে কথাগুলো বলবো হয়তো বা আমার যেগুলো আপু খুবই হার্ড সফট, হ্যাঁ, তারা কিন্তু নিতে পারবে না, যাদের মনটা একদমই নরম তারা কিন্তু নিতে পারবেন না। তো যাই হোক, আমি চুপ করে বসে আছি, এমন সময় দেখি যে আমার বড় ফুপু ঘরে চলে আসছে। তো ওনার, আপনারা তো সবাই জানি এটা স্বপ্নে অনেক কিছু হওয়া সম্ভব। তো উনি আবার আমাদের বাথরুমে চলে আসছে, কীভাবে চলে আসছে আমি জানি না, বাথরুম থেকে ওনার শব্দ পাচ্ছি। তো আমার তো মানে ভয়ে আমার লোম দাঁড়িয়ে গেছে। এর মধ্যে ওর বাবা বলতেছে তুমি দাঁড়াও আমি যাই, উনি বাথরুমে থেকে এখন ডাকা শুরু করছে। তো আমি খুবই স্পিডে বলছি, কিন্তু বিশ্বাস করেন আমার মাথাটা এখনও ঝিমঝিম করতেছে, এই কাহিনী আমি মনে করতে চাই না। তো আমার হাজব্যান্ড বাথরুমে গেল, কিছুক্ষণ পর আমার হাজব্যান্ডকে যখন আমি ডাকাডাকি করলাম, ও আর কি ব্যাক করছে। ঠিক আছে, আর এখানে আমি ধনেপাতা বড়া করতেছি, দেখেন কিভাবে করি আমি বড়াটা, এটা জাস্ট একটু দেখে নেন। আর আমি যেহেতু গল্প বলছি আমি ডিটেলস বলতে পারছি না, একটু দেখে নেন কষ্ট করে। তো এর মধ্যে আবার দেখলাম যে আমার হাজব্যান্ড গেল বাথরুমে, সেও বের হচ্ছে না। তো আমি ওকে ডাক দিলাম, আমার হাজব্যান্ড বের হয়েছে। প্রথম আমার হাজব্যান্ডই বের হয়েছে, তার ঘাড়টা হচ্ছে একটু উঁচু, মানে শোল্ডারটা একটু উঁচু উঁচু, দুইটা হাতের ডানা একদম উঁচু এবং একটু লম্বা আকৃতির। ঠিক আছে, মানে নর্মাল ও যেরকম থাকে ওরকম না। এবং ওর পিছনে আমার ফুপুর ফেসটা আমি এখনও মনে করতে পারছি না, মানে চেহারা দেখতে পারি নাই, আমি স্বপ্নের মধ্যে ফেসটা দেখতে পাইনি, কিন্তু ওনার পিছনে আমার ফুপু। দুজনের মধ্যে কেমন যেন একটা মারামারি হচ্ছে। এমন মারামারি হতে হতে হঠাৎ করে দেখি যে আমার টিভির নিচে একটা সোফা ছিল, আমি জানি না এই সোফাটা কী কালারের। তো একটা সোফার মধ্যে ওনার মারামারি করতে করতে আমার হাজব্যান্ড সোফায় পড়ে গেল, আমার ফুপু নিচে পড়ে গেল। আমার মাথায় কিচ্ছু ঢুকতেছিল না, যার কারণে আমি একটা তামা কি পিতলের একটা প্লেট হবে, বড় একটা প্লেট ছিল আমার হাতে। তো আমি ওই প্লেট দিয়ে আমার হাজব্যান্ডের মাথার মধ্যে বাড়ি দিই। তো বাড়ি দেওয়াতে আমার হাজব্যান্ডের দেখলাম যে শোল্ডারটা যে উঁচু ছিল বা একটু লম্বা ছিল, ওই ওই মানে ওর আকৃতিটা একদম ঠিক হয়ে গেছে। এবং ও আমার দিকে তাকিয়ে মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে যে মনি তুমি আমাকে মারছো। আমি তো হাঁ হয়ে তাকিয়ে আছি যে এটা তো আমার হাজব্যান্ড, তাহলে ফুপু কোথায়, মানে ওর সঙ্গে যে জিনটা আসছে সেটা কোথায়, আমি কিন্তু স্বপ্নের মধ্যে এরকম দেখতেছি। তো আমি যখন নিচের দিকে তাকালাম দেখলাম আমার ফুপু নাই, গায়েব হয়ে গেছে। তো আমি তো ভীষণ ভয় পাইছি। আমার হাজব্যান্ড সোফার থেকে উঠে খালি বসলো, বসার সঙ্গে সঙ্গেই আমার স্বপ্ন শেষ। এখন থেকেই শুরু হয় আমার সঙ্গে যা হওয়া। ঠিক আছে, আমার স্বপ্ন শেষ হয়ে গেছে। আমি এটা দেখে এত ভয় পেলাম, ফুপু যখন নাই এবং ফুপুর আকৃতিটা ভয়ঙ্কর ছিল, আমি দেখার পরে আমি হঠাৎ করে আমি আমি আসলে বলতে পারতেছি না, চোখ খুলে ফেলছি। তখন রাত কয়টা বাজে আমি জানি না ঠিক, আমি বলতে পারতেছি না আসলে। তখন প্রায় 4টা হবে কি 3:30 হবে, এরকম হবে। তো আমি চোখ খুলছি, চোখ খোলার পর আমি যে জিনিসটা দেখি সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি যে আমি ঘুম এবং একদম চিত হয়ে শুয়ে রয়েছি। আমি কিন্তু কখনো চিত হয়ে শুই না, অত ডান দিকে নয়তো বাম দিকে, বেশিরভাগই ডান দিক কাত হয়ে ঘুমাই। তো আমি একদম চিত হয়ে শুয়ে রয়েছি এবং আমার ডান হাত মুট করা, এটা কিন্তু বাস্তবে হচ্ছে। হ্যাঁ, আমার কিন্তু স্বপ্ন শেষ। তো আমার ডান হাত মুট করা আমার কোমরের দিকে এবং বাম হাত মুট করা আমার মাথার উপরের দিকে, মানে দুই হাত দুই সাইডে আছে। এবং আমি শুধু চোখটা খুলতে পেরেছি, আর কিচ্ছু নাড়াতে পারছিলাম না, কারণ আমার হাত
পা বরফ হয়ে গিয়েছিল। রীতিমতো বরফ হলে যে অবস্থা হয়, ঠান্ডা, এবং শুধু ঠান্ডা না, মানে পাথরের চাইতেও বেশি শক্ত হয়ে গেছে। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়েও আমি এক চুল পরিমাণ নড়তে পারছিলাম না। যেহেতু আমি চিত হয়ে শুয়েছিলাম, তো আমি উপরে তাকিয়ে দেখলাম যে মশারিটা উপর থেকে আমরা হার্টবিট নিলে যেরকম বুকটা নড়ে আমাদের, তো মশারিটা এরকম একবার নিচে নামতেছে, একবার উপর উঠতেছে। বিশ্বাস করবেন না, আমার ওই সময়টা মানে আমি চিৎকার দিতেছি, ভিতর থেকে অনেক সাউন্ড করতেছি, কিন্তু কোনো সাউন্ড আমার গলার হলকের সামনে থেকে আর আসতেছে না। মানে সব চিৎকার আমার ভিতরে রয়ে যাচ্ছে, আমি বাইরে থেকে কোনো চিৎকার দিতে পারছি না এবং কোনো কথা বলতে পারতেছি না, আমার বাচ্চার বাবাকে ডাক দিতে পারতেছি না। আমি দেখতেছি মশারিটা নড়তেছে, হ্যাঁ, মশারিটা আপ ডাউন হচ্ছে। এর মধ্যে আমি কোনো সূরা কেরাত কিচ্ছু মনে করতে পারতেছি না, কোনো কিছু মনে আসতেছে না, আয়াতুল কুরসি। আমি কিন্তু আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি কিন্তু 7টা সাড়ে 7টার মধ্যেই এশার সালাত পড়ে তারপরে সূরা মুলক পড়ে নিজের গায়ে ফু দিয়েছিলাম, এবং ঘুমানোর আগেও কিন্তু মাশাআল্লাহ সমস্ত ধরনের দোয়া পড়ে, যেটা আমি মানে রেগুলার করি, আয়াতুল কুরসি, তারপরে এক হামদু 3 কুল, তারপরে ঘুমের দোয়া, এগুলো পড়ে কিন্তু ফু দিয়েছিলাম। আমি বেডে যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো পড়ে ফেলি, কারণ কখন ঘুম আসে তখন তার পড়া হবে না। এইগুলো পড়ার পরও আমার সঙ্গে এইসব ঘটনা ঘটেছে। তো দেখতেছি যে মশারি আপ ডাউন করতেছে, এর মধ্যে আমি ডাকতে পারতেছি না, আমি শুধু দেখতেছি আমার বাচ্চারা বাবা ঘুমে আছে, তো আমি বাচ্চার বাবাকে ডাক দিতেছি, ওকেও ডাক দিতে পারতেছি না, কোনো সাউন্ডই বের হচ্ছে না আমার। তারপরে আমি যেটা করলাম, আমি অনেক কষ্টে মনে করলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা আমি প্রায় এটা শুধু একটু মনে পড়েছিল, এটা আমি 3-4 বার পড়ার পরে দেখি একটু একটু আমার মনে পড়তেছে, আমি আয়াতুল কুরসি মনে করতে পারছি। তো আয়াতুল কুরসিও আমার প্রায় মাঝখান থেকে 1-2 লাইন ভুলে যাচ্ছে, এরকম অবস্থা। তারপর আমি ভুলাটা নিয়ে আমি পড়তেছি। তো কতবার পড়ছি এটা জানি না, প্রায় 10 মিনিট আমি এই অবস্থা ছিলাম। আপনারা মানে জানি না কতটুকু বিশ্বাস করতেছেন, আমি আল্লাহর কসম করে বলি, আমার জীবনে যা গেছে ওই রাতে, আমি চাই না কখনোই কারো জীবনে এই রাতটা আসুক, এরকম একটা রাত আসুক। তারপরে আমি রীতিমতো তো আমি একদমই মানে থান্ডার হয়ে গেছি যে এগুলো কী ঘটতেছে। তবে আমি বুঝতেছি অ্যাবনর্মাল কোনো কিছু, প্যারানর্মাল কোনো কিছু ঘটতে যাচ্ছে এখন আমার সঙ্গে। আমার কিন্তু মস্তিষ্ক একদমই সক্রিয়, কিন্তু আমি কিছু বুঝাতে পারছি না, আমি চিৎকার দিতে পারছি না। পরে প্রায় 3 থেকে 4 বার যখন আয়াতুল কুরসি পড়েছি, মানে এরকম হবে, আমার কোনো টাইমটা মনে নাই, পড়ার পরে দেখি আমি একটু একটু নাড়তে পারছি, আমার 2 হাত নাড়তে পারছি, এবং 2 হাতের মধ্যে যেহেতু বরফ হয়েছিল, হঠাৎ করে দেখি রক্ত চলাচল হলে যেমন অনেকক্ষণ হাতটা আটকে রাখলে যেমন হয়, ছাড়ার পর যেমন একদম গরম হয়ে যায়, আমার হাত দুটা গরম হয়ে গেল এবং আমি হাত নাড়তে পারছি। তো আমি হুট করে উকি মেরে দেখি যে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, আমি ওকে ডাক দিতেছি। ডাক দিতে গিয়ে আমি যেটা দেখলাম, আমি একদমই প্রস্তুত ছিলাম না এটার জন্য। আপনারা সবাই জানেন আমার বেডরুম থেকে কিন্তু আমার ডাইনিং এবং মেন ডোরটা দেখা যায়। তো আমি কিন্তু ওই যে মশারিটা দেখলাম বা যাই দেখলাম, আমার কিন্তু রুমের পাশে, আমাদের বাড়ির বিল্ডিংয়ের পাশে কিন্তু লাইট পোস্ট, যার কারণে লাইটের কারণে আমাদের কোনো ডিম লাইট ইউজ করতে হয় না, মানে ভালো পরিমাণে লাইটের আলো ঢুকে আমাদের রুমে। তো আমি দেখলাম, আমি যখন আমার হাজব্যান্ডকে ডাক দেবো এমন সময় তাকিয়ে দেখি আমার ডাইনিং স্পেসের এখানে কালো কোন একটা ছায়া, মানে আমি যে এখন ভয়েস দিচ্ছি কিভাবে আমি জানি, আমার আল্লাহ জানে, কারণ আমার হাজব্যান্ড বাসায় নাই, ও দোকানে চলে গেছে। আর ও থাকতে আমি ভয়েস দিতেও পারতাম না, আপনাদের সঙ্গে ব্যাপারগুলো শেয়ার করতে পারতাম না, কারণ ও আমাকে কিছুই জানাতে চায় নাই, ও চায়ও না যে আমি এই ব্যাপার নিয়ে কোনো কিছু টেনশন করি। আমি যখন ডাইনিংয়ের দিকে তাকাই, যখন দেখলাম কালো একটা ছায়া এবং অনেক লম্বা, ছায়াটা কীরকম হবে, কোনো একটা 4 কোনা কাপড় যদি লম্বা কাপড়কে আপনি ঝুলিয়ে দেন যেরকম হবে, ঠিক অতটুকু আমি দেখতে পেরেছি, এবং সেটা দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে আছে, এরকম একটা কিছু, একদম কালো এবং কালো কুচকুচো। আমি মানে বুঝাতে পারবো না সেটার আকৃতিটা কীরকম, কারণ আমি সেন্স আসার পর আমি টোটালি ভুলে গিয়েছি। তারপর অনেকটা আপনাদের যেহেতু বলবো, সেটা বলার জন্যই আমি নিজেকে অনেকটা চিন্তা করে করে মনে করার চেষ্টা করেছি। তো ছিল একদমই কালো কোনো একটা ছায়া, একটা মানুষের ছায়া যেরকম হবে ঠিক ওই রকম না, একটু লম্বাটে এবং অদ্ভুত ধরনের একটা ছায়া, মানুষের আকৃতি না। তো এর মধ্যে আমি যখন দেখলাম, আমি তো আর ডাকতে পারতেছি না ওর বাবাকে, তো আমি প্রায় ওর বাবাকে ডাকতে ডাকতে প্রায় 5 মিনিট চলে গেছে। আর এখানে দেখেন আমি এটাকে বানিয়ে এটার উপরে রেখেছি, ও তো রীতিমতো রাগ আমার উপরে, এই মুরগিটা, তো এই চিকেনটা রাগ করতেছে যে তুই আমার উপরে চিকেন না রান্না করে তুই ধনেপাতার বড়া করে তুই আমার উপর রাখছিস, তোর খবর আছে। তো ওকে আমি তো কিছুক্ষণ আদর টাদর করলাম যে থাক বাবা তুমি রাগ করো না, তোমার উপরে একটু এই পাহাড় সমান এই ধনেপাতার বড়াটা একটু সহ্য করো, কারণ এই বড়াগুলো কিন্তু ভীষণ বড় হয়েছিল। তো আমি এই 4টা করেছিলাম, চিন্তা করেছিলাম 4 জনের জন্য 4টা এনাফ, কিন্তু খাওয়ার পর তো আমাকে আরও বানাতে হয়েছিল, কারণ আমার হাজব্যান্ড এতটাই পছন্দ করেছিল। চলে আসি কাহিনীতে। তারপরে আমি যখন ছায়াটা দেখলাম, আমি তো আর কোনো কথাই বলতে পারতেছিলাম না, আমি যোকে ডাকবো, আমি আমার হাজব্যান্ডের নামটাও ভুলে গিয়েছিলাম।
কোনো রকম তাকে ডাক দিতেছি গুঙ্গিয়ে গুঙ্গিয়ে, মানে গুঙ্গা মানে বোবা মানুষ যেরকম করে ডাক দেয় সেরকম করে আমি ওকে ডাক দিচ্ছি। আমি কিন্তু জাস্ট উঠতে পেরেছি কোমর পর্যন্ত উঠে মানে কোনো রকম বসেছি, কিন্তু কোমর থেকে পা পর্যন্ত কিন্তু আমার অবশ। কেমন অবশ? প্যারালাইসিস রুগী যেরকম হয় না, যে নাড়াচাড়া করতে পারে না, তো আমি পা নাড়াতেই পারতেছিলাম না। তো এর মধ্যে আমি প্রায় 5 মিনিট ধরে আমার হাজব্যান্ডকে ডাক দেওয়ার পরে ও উঠে, এবং আমার তো মেজাজ গরম হয়ে যাচ্ছিলো, কারণ আমি স্বপ্নে দেখেছিলাম যে ওর মধ্যে জিন ভর করেছে। নর্মালি ওকে একটু ডাক দিলে উঠে যায়, সেখানে সে উঠতেছে না, এর জন্য একটু টেনশন লাগছিল। আর এই যে আমার হাজব্যান্ডের কথা শুনুন, দারুণ টেস্ট হয়েছে। বউ মাঝে মধ্যে এরকম বানায় খাওয়াইলে তো মানে তুমি কি ফাজলামি করতেছো নাকি? সিরিয়াসলি মজা হয়েছে। দরকার হলে মোবাইল বেচে আই না ধন্যবাদ কিনা দেবো। একটু তোমার হাতের চাইতেও বড়। আজকে রাতে ডিনার। হ্যাঁ, যাই হোক, তার কমেন্টস তো শুনে নিলেন যে এত খন্নিস মার্কা একটা বড় বড়। আসলে কিন্তু ধনেপাতা বড়াটা ভীষণ স্বাদ হয়েছিল, ভিতরে অনেকগুলো ধনেপাতা দিয়েছি তো একদম মানে সেই লেভেলের একটা স্বাদ হয়েছে। তারপর 5 মিনিট পর আমার হাজব্যান্ড যখন ওঠার পর যখন আমার দিকে তাকায়, ও তো অবাক হয়ে যায়, কারণ এত রাত আমি কখনোই ওকে ডাক দিব না, এটা ঠিক ফজরের সালাতের আগে হবে, 4টা বাজে হয়তো বা। তো ও উঠার পরে আমি ওকে যখন দেখলাম, ও যখন আমাকে দেখলো যে আমি স্বাভাবিকভাবে বসে নাই, একটু অন্যভাবে বসে আছি, তখন ও আমার হাতটা ধরলো। ও আমার হাত ধরার সঙ্গে সঙ্গে আমি চাপ দিয়ে ওর হাতটা ধরে নিয়েছি, কারণ আমি তখন ভিতর থেকে বলতে চাচ্ছিলাম যে আমাকে জড়িয়ে ধরো, ঠিক আছে। আমার ভীষণ ভয় পাচ্ছিলাম এবং বারবার আমি ডাইনিংয়ে দিয়ে তাকাচ্ছিলাম। ওই ছায়াটা তখন পর্যন্ত ছিল, মানে ও সরতেছে না, কিন্তু আমি দেখতেছি, আমার হাজব্যান্ড দেখতেছে না। এটা যে কতটা ভয়ঙ্কর এটা মানে বলার মতো না। তো আমি ওই ছায়াটার দিকে তাকিয়ে আছি, আর এখান থেকে আমার হাজব্যান্ডকে আমি বলতেছি, বারবার ইশারায় চোখ দেখাচ্ছি। আর একটা জিনিস যেটা আমার কাছে অদ্ভুত লাগে, সেটা হচ্ছে আমার চোখগুলো, মানে নর্মালি আমার চোখ বড়, এটা যারা দেখেছেন তারা জানেন, যেমন কি বৃষ্টি ভাবি, আমার তো চোখ বড় জানেন, কিন্তু এই চোখগুলো আরও বড় হয়ে গেছিলো। এখন চিন্তা করে দেখেন চোখ কীরকম লাগছিল। আমি চেয়েও আমার চোখ ছোট করতে পারছিলাম না, আমার চোখ বড় অটোমেটিক্যালি হচ্ছিল। আর একটা বিষয় হচ্ছে, ভিডিও অনেক বড় হয়ে গেছে, তাই চিন্তা করছি আগামী ভিডিওতে বাকিটুকু শেয়ার করব কি কি ঘটেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।